কন্টিনিউ করতে পারেন। ওকে, উপস্থিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। আমি যদিও একটু আগে একটা ক্লাস নিলাম, এই কিছুক্ষণ আগেই, অর্থাৎ 8টা থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস নিলাম। সো তোমরা এখন জয়েন করছো অলমোস্ট 36-37 জন আছো। তো মজার ব্যাপার হচ্ছে একটু আগে যে ক্লাসটা নিলাম সেখানে প্রায় 150 জন শিক্ষার্থী জয়েন করছিল। সো বাই দা ভাই, তোমাদের পার্টিসিপেন্ট তুলনামূলকভাবে কম। তো আমি চাইবো তোমাদের মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছে তারা যেন সবাই পরবর্তী ক্লাসগুলোতে নিয়মিতভাবে তোমাদের ক্লাস করে। এটাই আজকে টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এই টপিকে আলোচনা করব প্রথমে আমরা। তোমরা সবাই খাতা কলম নিয়ে একটু লিখে রাখবা। সো আলোচনার শেষের দিকে কিছু সময় তোমাদের সাথে কথা বলবো তোমাদের সমস্যাগুলো নিয়ে, বা এমনি পরামর্শ নিয়ে যদি আমাদের কোনো টপিক থাকে তাহলে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আমরা টপিকে চলে যাই। আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, কম্পিউটার নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করতে গেলে যে জিনিসটা আগে আসে, কম্পিউটার নেটওয়ার্কের আগে যে জিনিসটা আসে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা হচ্ছে যে সম্পর্ক যুক্ত করা বা কানেকশন দেয়া। সো নেটওয়ার্ক আরো ভালোভাবে যদি বলি, যে আমরা যেমন আমাদের পারিবারিক নেটওয়ার্কের মধ্যে আওতাভুক্ত, যেমন আমরা বসবাস করি বাবা মা ভাই বোন দাদা দাদি, এই যে আমাদের একটা পারিবারিক নেটওয়ার্ক। আমি একটু আগেই বললাম এখানে যে এই পরিবারের নেটওয়ার্ক যদি আমাদের না থাকে তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু লাইফ অতিবাহিত করতে পারবো না। সো নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য, দেশকে ভালো রাখার জন্য, বিশ্বকে ভালো রাখার জন্য। আমাদের এই পারিবারিক নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন, এতে কি হয়, যেমন মনে করো তুমি স্টুডেন্ট হিসাবে কোনো জায়গায় কারো কথায় আঘাত পেলা, কারো কথায় তোমাকে খারাপ লাগলো, বা তুমি ফিল করলা কোনো একটা জিনিস আঘাত পেয়ে কষ্ট পাচ্ছ, তখন কিন্তু তুমি তোমার বাবা মায়ের সাথে বা দাদা দাদির সাথে বা ভাই বোনের সাথে শেয়ার করো, তখন কিন্তু তোমার কষ্টটা লাঘব হয়ে যায়। তার মানে কি, এটা একটা পারিবারিক পারিবারিক নেটওয়ার্কের কারণে তুমি তোমার কষ্টটাকে ভাগাভাগি করে কমায় ফেলতে পারতেছো। পাশাপাশি হাসি আনন্দ এই বিষয়গুলোকেও কিন্তু তুমি ভাগাভাগি করে নিতে পারতেছো। সো এই নেটওয়ার্ক বলতে যে শুধুমাত্র কমিউনিকেশন বা যোগাযোগ তা না, তাদের সাথে কি তোমার কষ্ট শেয়ার করা, আদান প্রদান করা, বা হাসি আনন্দ আদান প্রদান করা, শেয়ার করা, এই বিষয়গুলো কিন্তু আসে একটা পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে। সো আমি অনেকবার অনেক জায়গায় বলতে শুনেছি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অচল হয়ে যাবে যদি এই পারিবারিক নেটওয়ার্কটা উঠে যায় মানুষের মধ্য থেকে। সো বাই দ্য ভাই, এই কম্পিউটার নেটওয়ার্কটা অনেকটা যদি ওইটাকে ফিল করো তাহলে অনেকটা একই রকম, যে একাধিক কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন স্থাপন করা হয়, সংযোগ দেওয়া হয়। এটা হতে পারে কেবলের মাধ্যমে, হতে পারে কেবল ছাড়া ওয়্যারলেস সিস্টেমে। সংযোগ দেওয়ার পর শুধু যে সংযোগ দিলেই এটাকে নেটওয়ার্ক বলবো তা না। সংযোগ দেওয়ার পর যদি একটা কম্পিউটার বা কম্পিউটারগুলোর মধ্যে তথ্য ওই যে শেয়ার করা যায়, আনন্দ ভাগাভাগি করা যায়, দুঃখ ভাগাভাগি করা যায়, এরকম ব্যাপারটা, তথ্য ভাগাভাগি করা যায় বা তথ্য শেয়ার করা যায়, তখন সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা খুব সিম্পল ভাবে যদি চিন্তা করি, বলে ফেলি, আমাদের পরবর্তী স্লাইডের ডেফিনেশনটা আছেই। কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যেখানে দুই বা ততোধিক কম্পিউটার ও ডিভাইস একটি যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সংযুক্ত থাকে, যাতে তারা ডেটা, তথ্য, ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ পরস্পরের সাথে ভাগাভাগি করতে পারে। সো আমার মনে হয় ডেফিনেশন সম্পর্কে এবং বাস্তব জগতের এক্সাম্পল সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো এরপরে যেটা হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্কের প্রকারভেদ গুলো অনেক প্রকার আছে, তোমাদের সিলেবাসে উল্লেখিত এই প্রকারভেদ গুলো এখানে দেয়া আছে, এগুলো তোমরা আলোচনা করবা। আমি একটু পড়াই দিচ্ছি, তোমরা এগুলো বেসিক্যালি লিখে রাখবা বা টপিক গুলো পড়ে ফেলবা। যেমন প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ব্যক্তিগত ডিভাইস গুলোর মধ্যে সংযোগ দেওয়া, অর্থাৎ একেবারে ব্যক্তিগত কাজে যে নেটওয়ার্কটা তুমি তৈরি করছো সেগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তুমি আদান প্রদান করতেছো তথ্যগুলো, এটাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলবো। তারপরে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ছোট্ট এলাকায় ডিভাইসগুলোর মধ্যে সংযোগ দেওয়া। ছোট্ট এলাকা বলতে যেমন তোমার স্কুল,
তোমার শিক্ষা প্রতিষ্ঠান, ওই শিক্ষা প্রতিষ্ঠানে 2টা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করছো, স্যার এটাকে বলবো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। আর ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা শহর বা অঞ্চলের নেটওয়ার্ক সংযোগ দেওয়া। শহর অঞ্চলের থেকে আমরা আরো যদি বেটার এক্সাম্পল দিতে চাই, তাহলে মনে করো তোমার স্কুলটা হচ্ছে একটা জায়গায়, সেখানে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা আছে ল্যান। আবার তোমার ফ্রেন্ডের স্কুলটা হচ্ছে ওই শহরের আরেকটা জায়গায়, আরেকটা স্কুল হচ্ছে ওই শহরের একদম শেষ প্রান্তে। সো এই 3টা স্কুলের ল্যানকে, লোকাল এরিয়া নেটওয়ার্ককে আবার আমরা যদি কেবল দিয়ে সংযোগ দিয়ে একটা নেটওয়ার্ক বানাই, তখন এটা হয়ে যাবে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আবার চলে আসি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেশ এবং বিশ্বব্যাপী নেটওয়ার্ক সংযোগটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যখন তুমি এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে গেলা, তার মানে তুমি পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে গেলা। তো এটা একটা বেস্ট এক্সাম্পল হতে পারে ইন্টারনেট। তুমি স্যার, যখন গ্লোবাল কমিউনিকেশন হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে, কেন হবে না। এটাই স্যার। তারপরে মনে করো ইন্টারনেট হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল। কেমন করে? কারণ তুমি ইন্টারনেটে যখন কানেক্টিভিটি নিলা, তখন তুমি ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের মানুষের সাথে কিন্তু কানেকশন করতে পারতেছো, যোগাযোগ করতে পারতেছো। তোমার ভাই মনে করো ইউএসএ তে পিএইচডি করতেছে, তো তুমি ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার সাথে সাথে তুমি তোমার ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে পারতেছো, যোগাযোগ করতে পারতেছো, ভিডিও কলে কনফারেন্স করতে পারতেছো। এই যে বাংলাদেশের একটা প্রান্ত থেকে তুমি ওয়ার্ল্ডের যে কোনো একটা প্রান্তের মানুষের সাথে কমিউনিকেশন করতে পারতেছো ইউজিং বাই ইন্টারনেট। তার মানে ইন্টারনেটটা হচ্ছে এক্সাম্পল অফ ওয়ান। আরেকজন বললো গ্লোবাল কমিউনিকেশন। গ্লোবাল মানে তো ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশনটাই হচ্ছে ওয়ান। তারপরে আসি আমরা সার্ভার এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত আমাদের এই যে গতানুগতিক যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলোর সাথে মিল না। এটা অনেকটা সার্ভার এবং স্টোরেজ। এই সার্ভার এবং স্টোরেজের সাথে যে নেটওয়ার্কটা হয়, এটাকে বলা হয় SAN, স্যান। ঠিক আছে, এটা গতানুগতিক আমাদের এই নেটওয়ার্ক গুলো সাধারণ পাবলিকের জন্য নয়, এটা একটা সার্ভার রিলেটেড নেটওয়ার্ক আর কি। তারপরে হচ্ছে VPN, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এই ব্যাপারটা হচ্ছে এক ধরনের অ্যাপস বা এক ধরনের সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা নেটওয়ার্কে যুক্ত হতে পারি। এটাকে বলা হয় এটা ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ ব্যক্তিগত সংযোগ। তো এটার মাধ্যমে কি হতে পারে, আমি যদি কোনো নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাই, তাহলে ওই নেটওয়ার্কের মধ্যে আমাকে বেস্ট হাইডে রাখা হয়। অর্থাৎ আমার তথ্যগুলো সহজে ইনক্রিপ্ট করা থাকে, আমার আইপি অ্যাড্রেস সহজে প্রদর্শিত হয় না নেটওয়ার্কের মধ্যে। এই একটু হিডেন এর মধ্যে থেকে আমি আমার নেটওয়ার্কের কার্যক্রমগুলো পরিচালিত করতে পারি। এইটাকে বলা হয় সাধারণত VPN। তাহলে আমরা নেটওয়ার্কের প্রকারভেদগুলোর টপিকগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নিলাম। এবার আসি আমরা কম্পিউটার নেটওয়ার্কের মডেল লেয়ার, OSI মডেল সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করা আছে। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল লেয়ার। এই লেয়ার 7টা আমরা জানি, তোমাদের অলরেডি 9 এর বা 10 এর বইয়ের সিলেবাসে এই লেয়ার 7টার নামও দেওয়া আছে। এই লেয়ার গুলো কি হয়, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এই লেয়ার গুলো প্রত্যেকটাই আমাদের কাজ করে থাকে। যেমন প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো ডেটা ট্রান্সমিট করার ক্ষেত্রে এই প্রত্যেকটা লেয়ার রিসিভিং এবং ট্রান্সমিটের ক্ষেত্রে কাজে লাগে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, এটা খুব ইউজার এবং নেটওয়ার্কের মধ্যে যোগাযোগের কাজ সাধারণত করে থাকে, ব্রাউজিং, ইমেল, ফাইল ট্রান্সফার, প্রোটোকল টাইপের এই কাজগুলো করে থাকে। তারপর প্রেজেন্টেশন লেয়ারটা কি, ডেটা ফরম্যাট বা সিকিউরিটির কাজ সাধারণত করে থাকে। ডেটাকে ইনক্রিপ্ট করা লাগবে না ডিক্রিপ্ট করা লাগবে, না পাসওয়ার্ড দিয়ে একদম হিডেন মুডে রাখা লাগবে, এই ধরনের কাজগুলো সাধারণত করে থাকে আর কি। তারপরে সেশন লেয়ার কি, কানেকশন তৈরি করে, কানেকশন বন্ধ করা, এই ধরনের টাইপের কাজগুলো করে থাকে। ট্রান্সপোর্ট লেয়ার, এর নামটা শুনলেই অনেকটা বোঝা যায়, এটা কন্ট্রোল করে। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল, কি আকারে যাবে না যাবে, এই জিনিসগুলো কন্ট্রোল করে থাকে আর কি। তারপরে নেটওয়ার্ক লেয়ার কি, আইপি অ্যাড্রেসিং, রাউটিং, এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। ডেটা লিঙ্ক লেয়ার কি, ফ্রেম তৈরি করে, নেটওয়ার্কের মধ্যে তথ্য আদান প্রদানের ফ্রেমিং তৈরি করে। আবার যদি মনে করো যে ডেটার মধ্যে ইরর থাকে, ইরর ডিটেকশনেরও কাজ করে থাকে। এইরকম অনেকটা কিছু ডিভাইস হিসাবে কাজ করে, যেমন সুইচ, আমরা হাব এবং সুইচের নাম শুনছি, তো সুইচটা অনেকটা ডিভাইস হিসেবে কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে। আর ফিজিক্যাল লেয়ার কি করে, হার্ডওয়্যার এবং সিগন্যালের কাজ সাধারণত করে থাকে, কেবল, কানেক্টর, ভোল্টেজ, সিগন্যাল, বিট আকারে ডাটা পাঠানো ইত্যাদি কাজগুলো করে থাকে। তাহলে এই লেয়ারের নাম 7টা তোমাদেরকে মনে রাখতে হবে। লেয়ারের নাম 7টা মনে রাখার জন্য খুব সুন্দর একটা সেন্টেন্স লিখে রাখতে পারো, অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং।
এই জিনিসটা যদি তোমরা লিখে রাখো তাহলে তোমাদের এই নামগুলো সব সুন্দরভাবে মনে থাকার কথা। স্যার All- কাইন্ডলি আরেকবার বলবেন। অল পিপল, অল পিপল, সকল জনগণ বা সকল মানুষ মনে করে ডেটা প্রক্রিয়াকরণ দরকার। সকল মানুষ মনে করে ডেটা প্রক্রিয়াকরণ দরকার, এটার বাংলা। আর ইংলিশ হচ্ছে অল পিপল সিম টু নিড, অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। এখানে অল, অল মানে এ মানে অ্যাপ্লিকেশন, পিপল পি, পি মানে প্রেজেন্টেশন, সিম এর এস, এস মানে সেশন, টু টু এর টি, টি মানে ট্রান্সপোর্ট, নিড, নিড এর এন, এন মানে নেটওয়ার্ক, ডি মানে হচ্ছে ডাটা, ডেটা মানে ডেটা লিঙ্ক, আর প্রসেসিং সেটা ফিজিক্যাল। তার মানে সকল পিপল, অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। এটা একটা মানে এটা তোমরাও বানাইতে পারবা, আরো কিছু কিছু নাম দিয়ে তোমরা আরো সহজভাবে বানাইতে পারবা। এটা একটা বলার কথা আমি বললাম, সকল পিপল মনে করে ডেটা প্রসেসিং প্রয়োজন। সো ডেটা প্রসেসিং প্রয়োজন, এটা মিল রেখে ইংলিশটা অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। অল মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, পি মানে প্রেজেন্টেশন, এস তে হচ্ছে সেশন, টি তে হচ্ছে ট্রান্সপোর্ট, তারপরে এন তে হচ্ছে নেটওয়ার্ক, ডি তে ডাটা লিঙ্ক, আর টি তে হচ্ছে ফিজিক্যাল। এই সো আমার মনে হয় বিষয়গুলো একবার একটু পড়ে নিবা। তোমাদের যেহেতু পিডিএফও আছে, আবার বইও দেওয়া হয়েছে আইসিটি অলিম্পিয়াড থেকে, এই বিষয়গুলো পড়লে আমার মনে হয় তোমাদের 7টা লেয়ার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবং আমি যতখানি এখানে আইসিটি অলিম্পিয়াডের মানে প্রশাসনিক ব্যক্তিবর্গের মধ্যেও 2-4 জন আছেন ভাইরা, সো আমার মনে হয় যে যদি প্রশ্ন করে এই কম্পিউটার নেটওয়ার্কের এই জায়গা থেকে, আমার মনে হয় অবশ্যই দেখবা তোমরা যে ওএসআই মডেল থেকে প্রশ্ন থাকবেই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট নেটওয়ার্কের। ওকে, তো এই মডেলটা ভালো করে আয়ত্ত করতে হবে তোমাদের। তারপরে চলে আসি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি অনেকগুলো আছে, তার মধ্যে এখানে এক্সপ্লেইন করা আছে 3টা, একটা হচ্ছে হাব, একটা হচ্ছে সুইচ, একটা হচ্ছে রাউটার। সো হাব সম্পর্কে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি বলতেই কিন্তু নেটওয়ার্ক আসলে কিভাবে সম্পর্ক যুক্ত করা যায় একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, এর সাথে যে ডিভাইস গুলো প্রয়োজন হয় সেগুলোকে সাধারণত বলা হয় নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো আমরা হাব সম্পর্কে একটু জানি নেই। এখানে হাব সম্পর্কে বলা আছে একাধিক কম্পিউটার সংযুক্ত করে একই সঙ্গে ডাটা পাঠায়, তবে এটি ডেটা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার সুইচের কথা যদি বলি, একই নেটওয়ার্কের মধ্যে একাধিক ডিভাইসকে যুক্ত করে, মানে কথাটা অনেকটা একই রকম, কিন্তু ডেটা প্যাকেট নির্দিষ্ট গন্তব্যে পাঠায়। এখানে আবার একটু ব্যতিক্রম আছে যে নির্দিষ্ট গন্তব্যে পাঠায়। তার মানে হাব হচ্ছে একটা ডিভাইস, কি ডিভাইস? সংযোগকারী ডিভাইস, যেটা কম্পিউটারের গুলোর মধ্যে সংযোগ করার কাজে ব্যবহার করা হয় নেটওয়ার্ক তৈরিতে। সো এটার একটা একদম পার্সোনাল এক্সাম্পল দেই, তোমরা এটা মনে রাখবা। সো আমি জানি না এখানে আমাদের ক্যান পাবলিকের কেউ আছো? সৈয়দপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইয়েস স্যার। স্যার আসছি স্যার। আচ্ছা, সাকিব আছো, আর কে আছো? স্যার আমি আছি। নাম বলো। স্যার মুকিত। ক্লাস 9 এ রোহিত আছি। রোহিত আছো, বাহ। আর হ্যালো স্যার আমি। হ্যাঁ, মুকিত আছো, সাকিব আছো, রোহিত আছো, আর কে আছো? আমি স্যার বাইজিন। ফাইজির আছো, হ্যাঁ স্যার আছি। আর কে আছো? বাহ, খুবই ভালো লাগলো। আমাদের ক্যান পাবলিকের 4 জন আছো। আচ্ছা, বা আর ঢাকা ক্যান পাবলিকের কেউ আছো? ফাউজিয়া হাত তুলছে কিন্তু কথা বলতেছে না, রিমুভ করতে পারো না কেন? ফাউজিয়া কি ঢাকা ক্যান গার্লস এর? আচ্ছা আচ্ছা, তারপরে আদমজির কেউ আছো? আদমজির নাই। আচ্ছা, চিটাগাং ক্যান পাবলিক। আচ্ছা, ভাই ভাই, আমরা হচ্ছে এগুলো পরে দেখবো কারা কারা আছো, আমরা পরে পরিচয় হবো। আমরা এখানে পড়াশোনা আগে দেখি।
ওকে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির কাছে হাব, আমি এটাকে একদম খুব সুন্দরভাবে যদি উপস্থাপন করি ব্যক্তিগত ব্যাপার এক্সাম্পল দিয়ে তেমনটা, তাহলে তোমাদের সারা জীবনের জন্য বিষয়টা মনে থাকবে। কেমন দেখো, যে হাব একটা কানেক্টিভিটি ডিভাইস বা সংযোগকারী যন্ত্র, যেটা কি করে একাধিক কম্পিউটারকে সংযোগ করা হয়। তাহলে হাব দিয়ে যদি আমরা নেটওয়ার্ক তৈরি করি একটা, তাহলে কিভাবে কাজ করে? ধরো 4টা কম্পিউটার দিয়ে একটা নেটওয়ার্ক বানানো হয়েছে, 1 2 3 4। সো 1 নম্বর কম্পিউটার 4 নম্বর কম্পিউটারকে ডেটা পাঠাতে চাবে। সো ডেটা যখন পাঠাবে, হাব দিয়ে যেহেতু কানেকশন করা আছে, হাব কি করবে ওই কম্পিউটারের ডেটাটা রিসিভ করে ওই বাকি যে 3টা কম্পিউটার আছে 3টা কম্পিউটারেই সরাসরি দিয়ে দিবে। এর মধ্যে যার ঠিকানায় পাঠানো হয়েছে সেই কম্পিউটারটা রিসিভ করবে, বাকিগুলো কেউ রিসিভ করবে না। আমরা হাব কিন্তু কাজটা করে দিছে কিন্তু 50%। কি 50%? হাব কিন্তু সরাসরি 3 নম্বর কম্পিউটার ডাটা দিতে পারতো। অর্থাৎ 1 নম্বর কম্পিউটার 3 নম্বর কম্পিউটারকে ডাটা পাঠাইছে, হাব কি করছে সরাসরি 3 নম্বর কম্পিউটারে দিতে পারে নাই, না দিয়ে বাকি যে 3টা কম্পিউটার আছে ওই নেটওয়ার্কে সবগুলোকে নক করছে। তো 3 নম্বরের সাথে ঠিকানা ম্যাচ হয়েছে, 3 নম্বর রিসিভ করছে। তার মানে ব্যাপারটা এরকম। আমি একটা এক্সাম্পল দিই ক্যান পাবলিকে, তোমরা যারা আছো তোমরা কি করে বুঝতে পারবা এক্সাম্পলটা কি? যে হাব হচ্ছে কি, হাব পড়ালেখা জানে না। তার মানে কি, হাবকে কোনো ডাটা দেওয়া হলে হাব পড়ালেখা জানে না, এই জন্য প্রাপক যতগুলো থাকে সবার কাছে যায়, গিয়ে গিয়ে বলে যে এটা কি তোমার, এটা কি তোমার, এটা কি তোমার। যার জিনিস সে নেয়, আর বাকিরা বলে যা এটা আমার না। হাব ঠিক কিভাবে কাজ করে। আর সুইস এ কি করে, এ পড়ালেখা জানা মনে করো। তো এখানে 4টা কম্পিউটার যদি সংযোগ দেওয়া থাকে একটা নেটওয়ার্কে, 1 নম্বর কম্পিউটার 4 নম্বর কম্পিউটারকে ডাটা পাঠাচ্ছে। তো সুইস এটাকে রিসিভ করে রিড করে দেখে ও এটা 4 নম্বর কম্পিউটারে যাবে, ইয়েস, ও সরাসরি 4 নম্বর কম্পিউটারের ডাটাটা সেন্ড করে, অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে পাঠায় দেয়। তো এই ব্যাপারটা করে সুইস। তার মানে আমার ব্যাপারটা কি বুঝতে পারছো কেউ? ইয়েস অর নো? জি স্যার ওকে, পারছি স্যার। তাহলে হাব হচ্ছে এটা। যদি তোমরা এইভাবে একটু মনে রাখো, যদিও ওইভাবে বলা উচিত না যে পড়াশোনা জানে আর পড়াশোনা জানে না, হাব আর সুইচ, তো ব্যাপারটা এরকম করে মনে রাখলে তুমি অনেকদিন পর্যন্ত এটাকে মনে রাখতে পারবা। আর রাউটার, এরপরে ডিভাইসটা হচ্ছে রাউটার, যে একাধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা পাঠাতে পারে, অর্থাৎ ডেটা সঠিক গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে একটা নেটওয়ার্ক আছে, আর রংপুর বা অন্য একটা জায়গায় আরেকটা প্রতিষ্ঠানে একটা নেটওয়ার্ক আছে, বা এই টাইপের অনেকগুলো নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্ক গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে একটা নতুন নেটওয়ার্ক তৈরি করা পসিবল, যেটার মাধ্যমে সেটা হচ্ছে রাউটার। এটা একটা ডিভাইস। তো হাব, সুইচ, রাউটার ছাড়াও আরো অনেকগুলো ডিভাইস আছে যেটা নেটওয়ার্কের কাজে ব্যবহার করা হয়, গেটওয়ে, ব্রিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই টাইপের গুলো, তারপরে নিক কার্ড, এনআইসি, এগুলো তোমাদের বইয়ে একটু আছে, এখানে প্রেজেন্টেশনে হয়তো বা অ্যাড করা নাই। সো ওগুলো একটু পাশাপাশি করে নিবা। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেটওয়ার্ক টোপোলজি, এটা 9 10 এর জন্য বা 8 এর জন্য, 8 এ না 9 এ আছে এটা আমি জানি না, ভুলে গেছি। তবে 8 9 10 এর জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকটা খুব মজার। এটা একবার যদি মাথায় কারো বুঝে যাও, তাহলে বুঝবা যে এটা টপিক থেকে অলওয়েজ সারা জীবন এই টপিক থেকে যদি যে কোনো ধরনের প্রশ্ন আসে তোমরা পারবা। তো টোপোলজিটা কি আগে আমাদের জানতে হবে। নেটওয়ার্ক টোপোলজি বা টোপোলজিটা বলতে কি বোঝায়? সো আমি একটা গল্প দিয়ে বুঝাই তোমাদের। যেমন যে তোমরা যখন বাসা করবা নিজের, তখন কিন্তু বাসার ডিজাইন এক একজনের এক এক রকম হবে। যে কেউ চাবা ডুপ্লেক্স বাসা করি, কেউ চাপা না আমি ভাড়া বেশি দিব, ফ্ল্যাট বেশি করা দরকার আমার, সো আমি আই প্যাটার্নের বাসা করব, আমার ফ্ল্যাট বেশি হবে। সো এইরকম এক একজনের চয়েস এক এক রকম, বাসার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। আবার এখানে টাকাও ম্যাটার। সো এই যে স্ট্রাকচার, এক একটা স্ট্রাকচার এক এক রকম। তো আমরা যখন নেটওয়ার্ক বানাই, নেটওয়ার্কেরও এক একটা স্ট্রাকচার এক এক রকম হয়। এই ভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন যে স্ট্রাকচার থাকে নেটওয়ার্কের, এই নেটওয়ার্কের স্ট্রাকচার গুলোকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। একদম সিম্পল ভাষায়, নেটওয়ার্কের যে বিভিন্ন স্ট্রাকচার আছে বা গঠন আছে, এগুলোকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। এর থেকে সহজ ডেফিনেশন পৃথিবীর কোথাও মনে হয় পাওয়া যাবে না বোঝার ক্ষেত্রে। নেটওয়ার্কের স্ট্রাকচার গুলোকে বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। এখন নেটওয়ার্ক টোপোলজি কয় ভাগে ভাগ করা হয়? এখানে আছে 1 2 3 4 5, 5 ভাগে। এইখানে বোধহয় কোনো একটা মিস আছে নাকি, দেখো তো। স্যার ট্রি ট্রোপোলজি ওটা মিস আছে। রাইট, হ্যাঁ, এখানে ট্রি টোপোলজি। কে বললো? তোমার নাম কি? স্যার শারমিন। কোন স্কুল? আমি হচ্ছে নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।
নরসিংদী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, থ্যাংক ইউ। তাহলে দেখো শারমিনের চোখে ধরা পড়ছে, যদিও আমাদের এখন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে এই সিলেবাসে যা দেওয়া আছে আইসিটি অলিম্পিয়াডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, আমরা এইগুলো সম্পর্কে আপাতত ধারণা রাখবো ভালো করে, ঠিক আছে? যেহেতু এইগুলো এনাদের প্রেজেন্টেশনে দেওয়া আছে এবং এনাদের পিডিএফ গুলোতেও যেগুলো দেওয়া থাকবে, এই টাইপের ডকুমেন্ট গুলো আগে বেশি করে পড়বা, কারণ প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকেই তো বলবে প্রশ্ন করতে, তখন আমরা কিন্তু এনাদের পিডিএফ গুলো থেকে এবং আমরা যা পড়িয়েছি সেই বিষয়গুলোর উপর থেকে কিন্তু প্রশ্ন তৈরি করব। হ্যাঁ, তোমাদের পড়ানোর বাইরে থেকে আমরা প্রশ্ন তেমন একটা তৈরি করব না, যাতে তোমরা আমাদের এই পড়ানোর টপিক গুলো থেকেই খুঁজে বের করো উত্তরগুলোকে। তো নেটওয়ার্ক টোপোলজি এখানে 6 প্রকারের জায়গায় এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে বা 5 প্রকার দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে বাস টোপোলজি। বাস টোপোলজিতে সাধারণত কম্পিউটার গুলো যে স্ট্রাকচারে সংগঠিত হয়ে থাকে, যে একটা ক্যাবলের মধ্যে কম্পিউটার গুলো ক্যাবলের দ্বারা কানেক্টেড থাকে। অনেকগুলো কম্পিউটার, এখানে 6টা কম্পিউটার দেখানো হয়েছে বা 6টা নোড দেখানো হয়েছে, একটা মেইন ক্যাবলের সাথে সংযুক্ত আছে। সো কোনো একটা কম্পিউটার এইরকম নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো একটা কম্পিউটার অন্য কোনো একটা কম্পিউটারকে ডেটা পাঠাতে চাইলে ডেটাটা আগে এই ক্যাবলের মধ্য দিয়ে ফ্লো হতে থাকে, এবং ডেটাটা যে কম্পিউটারে যাওয়ার কথা সেই কম্পিউটার যখন ইচ্ছা তখন এই ক্যাবলের ফ্লো হতে ডাটাটাকে রিসিভ করতে পারে। তবে অন্য কোনো কম্পিউটার এই ক্যাবলের ফ্লো হতে ডাটাটাকে রিসিভ করতে পারে না, কারণ ও যদি পারতো তাহলে এখানে সিকিউরিটি সিস্টেমের কোনো অবস্থান থাকতো না। তো এইটাই হচ্ছে বাস টোপোলজির কাজ। বাস টোপোলজিতে যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কের তেমন কোনো সমস্যা হয় না, অর্থাৎ এই জায়গাটাতে নতুন কোনো কম্পিউটার সংযোগ দিয়ে নেটওয়ার্কটাকে আরো শক্তিশালী বানানো যায়। তবে যদি এই মূল কেবলটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কের নষ্ট হয়ে যায় এবং পুনরায় নতুন করে নেটওয়ার্ক তৈরি করতে হয়। যদি ব্যাকআপ রাখা হয় তাহলে ভালো, ব্যাকআপ রাখা না হলে তথ্য হারায় যায়। এই হচ্ছে আমাদের বাস টোপোলজি সম্পর্কে বা নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে একটা সাধারণ আইডিয়া। এবার চলে আসি আমরা স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে এখানে দেখানো হয়েছে ঠিক 6টা কম্পিউটার বা 6টা নোড একটা সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। সো স্টার টোপোলজির মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যদি কোনো একটা কম্পিউটার অন্য কোনো একটা কম্পিউটারকে ডেটা ট্রান্সমিট করতে চায় তাহলে ডেটাটা অবশ্যই আগে সার্ভার কম্পিউটারে সংরক্ষিত হয়। সার্ভার কম্পিউটার সেটা রিড করে সরাসরি ওই কম্পিউটারে ডেটাটি পাঠিয়ে দেয়। এতে একটু ব্যাঘাত ঘটতে পারে যে সার্ভার কম্পিউটারের কাছে পারমিশন থাকলে সার্ভার কম্পিউটার ডেটাটি রিড করতে পারে বা পড়তে পারে। এখানে সিকিউরিটি লেভেলে সার্ভার কম্পিউটারের উপর অনেকটা বিশ্বাস রাখতে হয় ডেটাটা দেখার জন্য। সো আমরা যারা ওয়েবসাইট চালাই আমাদের প্রতিষ্ঠানের জন্য, তারাও কিন্তু আমরা অনেকটা সার্ভার কম্পিউটার যাদের কাছে সার্ভার ভাড়া নিয়ে থাকি তাদের কাছে আমরা ওই রকমটা বা ক্লাউডের ব্যাপারটা এরকম। আমরা যদি ক্লাউড কম্পিউটিং এর সাথে সম্পর্ক যুক্ত থাকি কোনোখানে বা ক্লাউড থেকে কোনো সার্ভার কম্পিউটারের কাছ থেকে সেবা নিয়ে ক্লাউডের কাছে সেবা নিয়ে পরিচালনা করতে চাই আমাদের বিজনেস বা ইনস্টিটিউশন, তাহলে আমাদের ওই একটা দিক একটু নেগেটিভ থাকে যে আমরা যে ইনফরমেশন গুলো রাখতেছি বা নেটওয়ার্কে যে ইনফরমেশন গুলো পাস করতেছি সেইগুলো কিন্তু সার্ভারে থাকা কম্পিউটারটা জানতে পারে, ডিভাইসটি জানতে পারে। এই বিষয়টা আর কি একটু উইক পয়েন্ট এটার। ওকে, স্টার টোপোলজিতে কি হয়? স্টার টোপোলজিতে যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে সার্ভার কম্পিউটারে তেমন একটা কোনো সমস্যা হয় না। সেম বাস টোপোলজির মতো সার্ভার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায়। এবার আসি আমরা রিং টোপোলজি। রিং টোপোলজিতে কম্পিউটার গুলো একটা কেবলের মধ্যে এরকম সার্কেল আকারে কানেক্টেড থাকে। সাধারণত সার্কেল বলা হয় মনে রাখার জন্য। এটা একটা কেবলের মাধ্যমে সংযোগ থাকে, এটা একটা, আর ভিউটা দেখানো হয় অনেকটা সার্কেলের মতো করে। সো এখানে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায়, এই একটা ঝামেলার দিক। তবে এটার কস্ট অনেক কম। হ্যাঁ, এটা তৈরি করতে কস্ট অনেক কম। মূলত এখানে সার্ভার কম্পিউটারে তেমন একটা দরকার হয় না। তবে এখানে প্রত্যেকটা কম্পিউটারই কিন্তু একটা সার্ভার কম্পিউটারের ভূমিকা প্রায় পালন করে থাকে, অর্থাৎ একটা নষ্ট হলে পুরো নেটওয়ার্কটা শেষ। এরপরে আসি মেশ টোপোলজি। এখানে যেমন সার্ভার কম্পিউটারে বলো তো একটা কম্পিউটার সর্বোচ্চ কয়টা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে? রিং টোপোলজিতে স্যার 2টা। হ্যাঁ, রিং টোপোলজিতে সর্বোচ্চ একটা কম্পিউটার ম্যাক্সিমাম 2টা কম্পিউটারের সাথে কিন্তু কানেক্টেড থাকে, ঠিক আছে? আর রিং টোপোলজিটাকে একটু আপডেট করে বানানো হয়েছে মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে একটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে। একটি কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা কানেকশন থাকবে, এটাকে বলা হবে মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে
আহ, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারই দেখো একটা করে এক্সট্রা সার্ভার কম্পিউটার হিসেবে কাজ করে থাকে। এখানে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কের তেমন কোনো সমস্যা হয় না। তবে এটা অনেক বেশি কেবলের প্রয়োজন হয় বলে এটাকে হিজিবিজি বা ব্যয়বহুল একটু মনে হয়, এই আর কি। মেশ টোপোলজিতে একটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাকে বলে দিচ্ছি, এটা আসতেও পারে আইসিটি অলিম্পিয়াডে, বলা যায় না যে কোন সেকশনে আসবে। সেটা হচ্ছে যে মেশ টোপোলজিতে যদি কম্পিউটারের সংখ্যা 10টা হয় তাহলে তারের সংখ্যা কয়টি? যেমন এইখানে মেশ টোপোলজিতে কম্পিউটারের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টি, তাহলে তারের সংখ্যা কতটি? 100টি। 10টি হলে 100টি। স্যার 45টি। রাইট রাইট, 45টি। কে বললা, নাম কি? স্যার আমি ফাহিম ফুয়াদ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ, বাহ। তাহলে এটার একটা সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা সবাই লিখে রাখো। n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। যেমন আমরা লেয়ার গুলোর নাম মনে রাখার জন্য একটা দারুণ সেন্টেন্স করলাম যে অল পিপল সিম টু নিড ডাটা প্রসেসিং। এটাতে আমাদের ওই 7টা লেয়ারের নাম মনে থাকবে খুব ইজিলি, এবং এর সাথে কাজগুলোও মনে থাকবে কোনটা কোন কাজ করছে। আসলে আমাদের তো আসলে পড়াশোনা করতে হবে এমন ভাবে, এখনকার এই এআই এর যুগে পড়াশোনা করতে হবে আমাদের এমন ভাবে যেন আমরা লং টার্ম পড়াটাকে মাথায় রাখতে পারি। এখন এমন একটা যুগে তোমরা আসো, হ্যাঁ, এডুকেশনের 4th রেভলিউশন টাইমে তোমরা আসো। এই সময়ে তোমাদের পড়াশোনা করতে হবে লং টার্মের জন্য, যে আমি পড়লাম পরীক্ষায় লিখে দিলাম আমার পড়াশোনা শেষ, তা না। তোমরা এমন যুগে পা দিচ্ছ, এআই এর যুগে। এখানে এআই ছাড়া কল্পনা করা যাবে না। আমি গতদিন একটা আর্টিকেলে দেখলাম যে এআই এর মাধ্যমে প্রচলিত হওয়ার কারণে 2030 সালের মধ্যে যদি এআই এক্সপার্ট না হওয়া যায় তাহলে পৃথিবী থেকে 800 মিলিয়ন মানুষের চাকরি হারায় যাবে। সো এই জায়গাটাতে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আজ থেকে 6 7 8 বছর পর কিন্তু তোমরা তোমাদের প্রফেশনের জায়গায় চলে যাবা। অর্থাৎ তোমরা এখন 9 বা 10-এ পড়ো, তার মানে ইন্টারমিডিয়েট 2 বছর আর গ্রাজুয়েশন 4 বছর। অর্থাৎ আজ থেকে 6 বছর পর তোমরা কিন্তু তোমাদের প্রফেশনের জায়গায় চলে যাবা। তো তোমরা যখন তোমাদের প্রফেশনের জায়গায় চলে যাবা ততদিনে দেখবা যে ওয়ার্ল্ড সাইবার জগতে ভরে গেছে। অর্থাৎ এআই বা প্রযুক্তি ছাড়া কোনো কাজ সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় প্রযুক্তির বিচরণ চলে আসবে, এবং তোমাকে এই বিষয়ে দক্ষ হতে হবে। তুমি যে সাবজেক্টেই পড়াশোনা করো, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে সাবজেক্টেই পড়াশোনা করো না কেন, তোমার জীবনের একটা পার্ট হয়ে যাবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর টেকনোলজি। সো এই টেকনোলজিকে বাদ দিয়ে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। তো টেকনোলজিকে সাথে নিয়ে যাইতে হবে। আর টেকনোলজিকে সাথে নিয়ে যেতে হলে তোমাকে এটার সাথে আবার পার্ট হিসেবে নিতে হবে। এটাতে সময় নষ্ট করা যাবে না, এটাকে কাজে লাগাতে হবে। যেমন আমি দেখলাম চ্যাট জিপিটির আবিষ্কারকের নাম কি? অল্টম্যান, তাই না? এই ভদ্রলোক কি বলছে, কারো আইডিয়া আছে? মেবি এজে সম্পর্কে বলেছে। এই যে চ্যাট জিপিটি সম্পর্কে যেটা বলছে, এই মানে বিস্ফোরক কথা, সেটা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে, এখন তো হচ্ছে আমরা যা সার্চ দিচ্ছি বা যা চাচ্ছি তা পাচ্ছি, বাস্তবে রূপ লাভ করাইতে পারতেছি না। আমি একটা জিনিস চাচ্ছি, ও হ্যাঁ আমাকে চ্যাট জিপিটির সাথে কথা বলতে হয় প্রতিদিন। তোমরা কথা বলো হয়তো, বা দেখা যাচ্ছে তাকে জিজ্ঞেস করলা যে আমি আজকে সারাদিনে কত ক্যালোরি প্রোটিন খেলে আমার শরীর ভালো থাকবে, বা আমাদের একটা স্বাভাবিক মানুষ হিসাবে কত ক্যালোরি খাওয়া দরকার, বা আমার কত পরিমাণ এটা কাজ করা দরকার, এটা করা দরকার, আমাদেরকে কিন্তু সব ফিডব্যাক দিচ্ছে, হ্যাঁ, ভয়েসে দিচ্ছে। সো আমরা কিন্তু এটা আবার বাস্তবে প্রতিনিয়মান করতে পারতেছি না। কিন্তু এমন একটা সময় আসবে যে আমরা যা কল্পনা করব, তা জিজ্ঞেস করব, ওটার আউটপুট বের করব, এবং পাশাপাশি এটাকে বাস্তবে উপলব্ধি করব। তার মানে কি, কি ভয়ানক একটা যুগ চলে আসতেছে আমাদের সামনে, যে আমরা যা চিন্তা করতেছি তা বাস্তবে রূপ লাভ করার কার্যক্রম এবং সক্রিয়তা এবং ক্ষমতা পাচ্ছি, যেটা বিশ্বাস করা হয়তো বা এখনকার সময় কঠিন। আজকে থেকে 10 বছর পর এটা ইজি হয়ে যাবে। কারণ কি, তুমি বিগত 40-50 বছর আগের কথা চিন্তা করো, যেখানে মানুষ ঢাকা থেকে উত্তরবঙ্গ হেঁটে আসতো, উত্তরবঙ্গ থেকে ঢাকা মানুষ হেঁটে যাইতো,
আমি এমনও শুনছি মানুষ বাংলাদেশ থেকে হজে যাইতো হেঁটে। এটা কি তোমরা কখনো শুনছো? জি স্যার। জি স্যার, শুনছিলাম স্যার। তাহলে আমরা যে শুনছি, আমিও শুনছি, কিন্তু আমার আদৌ বিশ্বাস হয় না। তোমাদের বিশ্বাস হয়? জি স্যার, জি স্যার। না স্যার, আমার মনে হয় তারা ঘোড়ায় বা অন্য কোনো টাইপের তখনকার ট্রান্সপোর্টেশনে যাতায়াত করতো। হ্যাঁ, তাহলে চিন্তা করো, তাহলে ওই যুগের মানুষকে কখনো বোঝানো যেত যে আসলে এই যে এই টাইপের ব্যবহার করে আমি 1 ঘন্টার মধ্যে ঢাকা যেতে পারবো বা 3 ঘন্টার মধ্যে আমি হজ করতে যাইতে পারবো। তো ওই যুগে যখন কেউ বলছে তাকে পাগল আখ্যাত করছে। তো এখনকার যুগে এরকম কথা এই যে দেখা যাচ্ছে যে ইয়ারা বলে, মার্ক জাকারবার্গ বলে বা হচ্ছে এই যে অল্টম্যান বলে চ্যাট জিপিটির, তাদেরকে কিন্তু অনেকটা হাসির পাত্র মনে হয়, অনেকেই বলে। কিন্তু না, তিনি যেটা এই যে প্রথম আলোতে বলছিলেন কি কয়েকদিন আগে, 3-4 দিন আগের একটা ইয়াতে প্রথম আলোতে দেখো প্রকাশ হয়েছে, তিনি এই কথা বলছে যে আজ থেকে 10 বছর পর আমরা, এখন তো চ্যাট জিপিটি যা বলা হয়, যা চিন্তা করে সেটার ফলাফল দেয়, বাস্তবে রূপায়ণ করে দিবে। কি একটা ভয়ঙ্কর সময় আসবে যদি প্রশাসনিক ব্যবস্থা ভালো না হয় এবং সঠিক পথে না থাকে বা সঠিক পথে না দেখায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হবে। আর ওই সময় কিন্তু ওই সবকিছুর হাতিয়ার হচ্ছে তোমরা। আজ থেকে 10 বছর পর লিড দিবা তোমরা বিশ্বকে। তো ওই জায়গা থেকে তোমাদেরকে অনেক স্ট্রং হতে হবে। হ্যাঁ, নৈতিকতার দিক থেকে এবং স্মার্টনেস এর দিক থেকে। স্মার্টনেস বলতে আমি বলছি যে টেকনোলজি জানার দিক থেকে তোমাকে অনেক স্ট্রং হতে হবে এবং অনেক মানে ফাস্টও হইতে হবে। এরকম তোমরা দেখো নিমিষেই কিন্তু এখন আমাদের ক্লাসগুলো, আমরা যদি ফোর্থ এডুকেশন মানে এই চতুর্থ শিল্প বিপ্লবের সময় এডুকেশনটাকে নিয়ে আসি, তাহলে এডুকেশন বেসটাও কিন্তু অনেকটা মানে চতুর্থতম ধাপে চলে আসছে। এই ধাপে চতুর্থ ধাপে এসে আমরা এডুকেশন সিস্টেমটাকে কিন্তু ভাগ করতে পারি এআই এর উপর, হ্যাঁ, রোবোটিক্স এর উপর, তারপরে হচ্ছে তোমার এআর এর উপর। এআর কথাটা যেমন আমরা ভিআর শুনছি, ভার্চুয়াল রিয়ালিটি, এআর মানে কি তুমি বলতে পারবা? অগমেন্টেড রিয়েলিটি। Augmented reality. That's right. এই দেখো, তোমরা তোমরা বিষয়টা জানো, অগমেন্টেড রিয়ালিটি। তার মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি যে এআর মানে কি, আমাদের হয়তো বা টেকনোলজি রিলেটেড টিচাররা ছাড়া দেখা যাবে যে 30% বা 60% টিচাররা জানে না এআর মানে কি। এটা কিন্তু একটা নতুন পয়েন্ট, কিন্তু তোমরা জানো। কারণ কি, তোমরা ওই যে জেনারেশন ABCD শেষ করে আসছো, জেড, আলফা, বিটা, গামা, বুঝছো? এই জেনারেশনটা কিন্তু টেকনোলজির উপর অনেক পজিটিভ। তোমাদের এই জেনারেশনটা টেকনোলজি নিয়ে সবসময় ঘাটাঘাটি করো। এই এই এডুকেশন সিস্টেমটা কিন্তু হচ্ছে এখন ইনোভেশন টাইপের এডুকেশন সিস্টেম। এখন আর আগের মতো নলেজ বেস এডুকেশন সিস্টেম নাই, লেকচার মেমোরাইজ এটা নাই। এখন হচ্ছে অনেকটা ইনোভেটিভ সিস্টেম। তোমরা একটু নিজেদেরকে চিন্তা করো, আমি যদি বলি যে বাবা আমি এটা পড়াচ্ছি পড়াচ্ছি, তুমি শুধু শুনে যাও শুনে যাও, তুমি কিন্তু একটা সময় বিরক্ত হয়ে যাবা। 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট পর আর মনে মনে পিছনে শয়তানি শুরু করে দিবা, অতটা পড়তে চাইবা না। স্যার কি এখন 50 মিনিট থেকে স্যার চিল্লাচ্ছে চিল্লাচ্ছে, এরকমটা। আবার এইটাই যদি আমি কৌশল করে বলি, বাবা এই যে আমি একটা তোমাকে কাজ দিলাম, পাওয়ার পয়েন্ট দিলাম, তুমি এটাকে ল্যাপটপ বসাই দিলাম 4-5 জনকে, যে বাবা একটা স্লাইড বানাও তো, দেখবা হুমড়ি খেয়ে বসবা। আমি কি রাইট আর রং বলো তো? সবাই খুব পজিটিভলি বলবা না যে এই বিষয়টার উপর একটা সুন্দর স্লাইড বানাই ফেলি আমরা, স্যারকে দিয়ে দিই? প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এবং আনবিলিভেবল, আমি একজন আইসিটি লেকচারার হিসাবে যে পরিমাণ প্রেজেন্টেশন বানাতে পারি, তার থেকে বর্তমান সময়ে যে আমার স্টুডেন্টরা আছে তারা মোস্ট প্রবাবলি অনেক সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড, বাপরে বাপ কত কোয়ালিটি কালারফুল প্রেজেন্টেশন বানায় আমাকে দেয়। ওকে, তার মানে এই যুগে যে ক্লাস সিস্টেম, এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে ক্লাস সিস্টেম, এই ক্লাস সিস্টেমটা হবে ফ্লিপড ক্লাসরুম। ফ্লিপড ক্লাসরুম সম্পর্কে আইডিয়া আছে? আমরা পড়া থেকে অনেক দূর এগিয়ে গেছি। কারণটা কি, তোমরা একটু বড় তো, একটু আগে যাদের ক্লাস নিলাম তারা হচ্ছে 6 to 8, ওদেরকে অত বিস্তারিত পড়াই নাই, শুধু টপিকে যা ছিল তাই। তোমাদের সাথে গল্প করতে ভালো লাগতেছে, তোমাদের প্রশ্ন করলে উত্তর পাচ্ছি একটু ভালো, এই জন্য আমি তোমাদের সাথে একটু গল্প করতেছি। যেমন ফ্লিপড ক্লাসরুম, ফ্লিপড ক্লাসরুম সম্পর্কে আইডিয়া আছে? বাইজিৎ, বাইজিৎ আসো।
বাইজিৎ মনে হয় নাই। আচ্ছা, যে কেউ বলো, ফ্লিপ ক্লাসরুম সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি প্র্যাকটিক্যাল না রুম। স্যার। আচ্ছা মেবি আমি একটু ট্রাই করতে পারি। আচ্ছা, যাই হোক, একটু এই একটু মাইক্রো বাই ওই যে ব্লগিং বেসড লার্নিং প্ল্যাটফর্মটা না? এই কিছুটা কাছাকাছি। যেমন আমি একটা আইডিয়া দিই তোমাদের, যে এখন তো এআই এর যুগ। দেখা গেল কোনো একটা অধ্যায় সম্পর্কে যদি তোমাকে বলা হয়, তুমি ওই অধ্যায়টা বই দেখেও পড়বা, আবার ইউটিউবেও পড়বা, আবার ওয়ার্ল্ড ক্লাস টিচার, ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট টিচার তুমি খুঁজে বের করে তার ভিডিওটাও দেখবা ওই টপিক সম্পর্কে, এবং আবার চ্যাট জিপিটি সহ আরো ডিপসিক যত অ্যাপস আছে সেইগুলো থেকে সার্চ দিয়ে তুমি টপিকটা পড়বা। ওই টপিকটা পড়ে বা ওই অধ্যায়টা পড়ে বা ওই সিলেবাসটার একটা টপিক পড়ে ওখান থেকে তুমি ফাইনালি বুঝে টুঝে লাস্ট টপিক হচ্ছে এখান থেকে 2-3টা প্রশ্ন বের করলা, যে এই 2-3টা তো আমি কোনোভাবেই বুঝতেছি না, অনেক জায়গা কভার করা শেষ আমার। তখন তুমি নেক্সট ডে এসে তোমাদের টিচারদেরকে বলবা, স্যার এই টপিকটা তো আমাদের পড়া দিয়েছিলেন, আমরা সবাই পড়ছি, এখান থেকে এই 5টা প্রশ্ন বের হয়েছে যেটা আমাদের মাথায় এখন পর্যন্ত আসেনি, সকল ডিভাইস ইউজ করা শেষ। তখন তোমাকে ক্লাসে ওই 5টা প্রশ্নের উপর স্যার উত্তর দিবে এবং তোমাদের সাথে আলোচনা করবে। উত্তর দিবে বলতে তোমাদেরকে বুঝাবে। তার মানে কি, তুমি একটা টপিকের উপর পূর্ণ ধারণা নেওয়া শেষ, এখান থেকে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড, বাট এখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে প্রশ্নগুলো তুমি বুঝতেছো না, তখন পুনরায় ওই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে ক্লাসে আলোচনা করা হবে। এটাকে বলা হয় ফ্লিপড ক্লাসরুম। এইটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের অবস্থা তৈরি হবে। এখনো হয়তো এটা তোমরা বুঝতে পারো নাই, তবে খুব শীঘ্রই এইটাই হবে। কারণ কোনো একটা টপিক তোমরা ইজিলি বাসায় সলভ করতে পারবা ক্লাসরুমের থেকে নিজেরা চাইলে। তখন একটাই তুমি পারবা না, সেটা হচ্ছে এইটা সলভ করার পর এটা থেকে যে প্রশ্ন ক্রিয়েট হবে, এমন কিছু প্রশ্ন থাকবে যেটা এআই বা ভিডিও দেখে তোমার সলভ করা খুব কষ্ট হয়ে যাবে। তখন তোমার একজন সরাসরি টিচার লাগবে। তখন তুমি ক্লাসরুমে এসে টিচারের সাথে যে কথাবার্তা বলে এটা সলভ করবা, এটাকে বলা হয় ফ্লিপড ক্লাসরুম। আর এটাই হচ্ছে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের শিক্ষার পার্টটাকে বলা হয়। এটার বিচরণ চালু হয়ে যাবে। যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি, আমরা অনেক দূরে চলে গেছিলাম। সো রিং টোপোলজি, মেশ টোপোলজির সূত্রটা আমরা লিখে নিলাম, n*n-1 ডিভাইডেড বাই 2। আমাকে যদি আইসিটি অলিম্পিয়াড প্রশ্ন করতে দেয় তাহলে আমি এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন করব টোপোলজি থেকে। তারপরে হাইব্রিড টোপোলজি, হাইব্রিড টোপোলজিতে হচ্ছে যে এই যে আমরা পড়লাম বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, এই টোপোলজি গুলোর মধ্যে একাধিক টোপোলজি যখন একসাথে সংমিশ্রণ করে একটা টোপোলজি বা স্ট্রাকচার তৈরি করা হবে, তখন এটাকে বলা হবে হাইব্রিড টোপোলজি। এই টোপোলজি গুলো আমি আবারও বলে নেই, এগুলো হচ্ছে একটা নেটওয়ার্কের স্ট্রাকচার। এই নেটওয়ার্কের স্ট্রাকচার গুলোকে বলা হয় টোপোলজি। এক একটা স্ট্রাকচার এক এক রকম থাকে নেটওয়ার্কের, এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে নামগুলো দেওয়া হয়েছে। টোপোলজি, বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি এবং হাইব্রিড টোপোলজি। এবং আরেকটা টোপোলজি আছে ট্রি টোপোলজি, ওটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই যদিও এখানে নাই। ট্রি টোপোলজি হচ্ছে একাধিক স্টার টোপোলজি মিলে সংগঠিত হয়, ওটাতে একাধিক সার্ভার কম্পিউটার থাকে। স্টার টোপোলজি যেমন একটা, ওখানে একাধিক মানে 10-12টা 15-20টা স্টার টোপোলজি থাকে, এগুলো আরেকটা ট্রি আকারে স্ট্রাকচার দেখানো হয়ে থাকে, এইগুলোকে বলা হয় ট্রি টোপোলজি। তো বেসিক্যালি এই হচ্ছে টোপোলজি। স্যার হাইব্রিড টোপোলজিটা আরেকবার একটু বুঝাবেন স্যার? হাইব্রিড টোপোলজি, এখানে যে ফিগারটা দেয়া আছে, এই ফিগারটার কারণে হয়তোবা তুমি বুঝতে পারতেছো না। মানে এইটা হচ্ছে, আমি একটু দেখাই দেই। এই ফিগারটার কথা তুমি বাদ দাও, এখানে যে ফিটনেসটা দেয়া আছে এটা বাদ দাও। মনে করো এই যে এই কম্পিউটারটা আছে, বাস টোপোলজির এই কম্পিউটারটা আছে না, এই কম্পিউটারটা আমি সংযোগ দিলাম এইখানে এই তারটার সাথে। তার মানে বাস টোপোলজি আর স্টার টোপোলজি একটা কানেকশন হয়ে গেল। আবার স্টার টোপোলজির সাথে এই কম্পিউটারের কানেকশন দিলাম রিং এর, তার মানে রিং, স্টার এবং বাস, এই তিনটা হয়ে গেল একটা টোপোলজি। তখন এটাকে বলবো আমি হাইব্রিড টোপোলজি। আমি কি বুঝাইতে পারছি যে কোশ্চেন করলো তাকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, একাধিক টোপোলজি মিলে গঠিত টোপোলজিকে বলা হয় হাইব্রিড টোপোলজি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমরা অতিরিক্ত অনেক গল্প করছি, এখন একটু দ্রুত যাব। আচ্ছা, এমসিকিউ, কোন নেটওয়ার্কে ডিভাইস গুলো বৃত্তাকারে সংযুক্ত থাকলে সেটিকে কি বলা হয়? এটা তো বাচ্চাদের রিং প্রশ্ন। টোপোলজি। এটা পেরে তোমাদের কীর্তন নেওয়ার কোনো দরকার নেই, তোমরা 9-10-এ পড়ো, আর এটা হচ্ছে নার্সারির প্রশ্ন, ঠিক আছে?
আচ্ছা, নেটওয়ার্কের নিরাপত্তা, সিকিউরিটি, এই জায়গাটায় আমি একটু বাইরের আলোচনা না করলেই নয়। তোমরা কি বোরিং হচ্ছ না ভালো লাগতেছে আগে বলো? স্যার অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক অনেক ভালো ভালো লাগছে। লাগতেছে স্যার। আচ্ছা, যারা সৈয়দপুর ক্যান্টের আসো, যারা সৈয়দপুর ক্যান্টের নাই, যারা বাইরের প্রতিষ্ঠানের আসো, তোমাদেরকে হচ্ছে ইনভাইট, যখনই সময় পাবা, যদি ঘুরতে আসতে মন চায় সৈয়দপুরে চলে আসবা। রংপুর বিভাগের সৈয়দপুর নীলফামারী উপজেলায় আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভিজিট করে যাবা যে কোনো সময়। হ্যাঁ, আর আমি আসি, আমাকে ফোন দিলেই হবে, আর ঘুরাই নিয়ে চলে যাবা, ঘুরাই দেখায় চলে পাঠাই দিব আর কি। এই আর আইসিটি অলিম্পিয়াডের সাথে থাকবা, কারণ আমি জানি 9-10 এখন যত পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশে আছে, আমি একটা মানে এমনিতেই নিজে কল্পনা করে দেখি যে একটা ক্লাসে যদি 6-7 লক্ষ স্টুডেন্ট থাকে সারা বাংলাদেশে, তাহলে 9-10 মিলে হচ্ছে প্রায় 12 থেকে 13 লক্ষ স্টুডেন্ট বাংলাদেশে আছে। এর মধ্যে তোমরা যারা এই 35, 40, 50, 100 জন রেজিস্ট্রেশন করে আজকে অনলাইনে ক্লাস করতেছো, এই ড্যাশবোর্ডে ঢুকতেছো, এই লিঙ্কের মাধ্যমে যোগ হচ্ছ, এখান থেকে বই নিচ্ছ, এখান থেকে পিডিএফ নিচ্ছ, এখান থেকে ভিডিও টিউটোরিয়াল পাচ্ছ, এইগুলো হচ্ছে এই যে 12 লক্ষ 13 লক্ষ স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ টেকনোলজির কাজে। হ্যাঁ, অনেকে হয়তো এখন বাসায় বসে আছে, বাট তুমি অনলাইনে ক্লাস করতেছো, কিভাবে লিঙ্কে যুক্ত হইছো, কিভাবে আবার এটা কি অ্যাম্বাসেডর আছো কেউ কেউ, আবার এটা লিড দিচ্ছ, এই যে এগুলো কিন্তু তোমাকে অনেক লিডারশিপ শিখাচ্ছে, তুমি অন্যদের থেকে একটু এগিয়ে যাচ্ছ, এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে দিবে। একটা সময় ছিল সার্টিফিকেট বেসড জব, যার যত সার্টিফিকেট স্ট্রং তার তত ভালো জব, কিন্তু এখন যে সময়টা আসছে এটা সার্টিফিকেট বেস না, এটা তোমার ব্রেইন বেস, ওয়ার্কিং এবং স্মার্টনেস বেস জব তৈরি হবে তোমাদের সময়টাতে। তুমি কত দ্রুত সময়ে একটা কাজ করে আউটপুট নিয়ে আসতে পারতেছো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সো সার্টিফিকেটের পাশাপাশি তোমাকে এই স্মার্টনেসটা তৈরি করতে গেলে এই জিনিসগুলো তোমাদের দরকার, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করা, বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া, এই বিষয়গুলো। সো নেটওয়ার্কের নিরাপত্তা, এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা আজ থেকে এই প্রফেশনে যাবা হচ্ছে 8-7 বছর, 7-8 বছর পরে, তোমরা যখন প্রফেশন লাইফে যাবা ততদিনে দেশের প্রত্যেকটা স্তরে স্তরে ইন্টারনেট এবং এআই এর ব্যবহার চলে যাবে। সো প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় যখন ইন্টারনেট এবং এআই এর ব্যবহার চলে যাবে, তার মানে সাইবার জগৎ তৈরি হয়ে যাবে পুরা দেশ, পুরা বিশ্বটাই। সাইবার জগৎ যখন তৈরি হয়ে যাবে তখন সবচেয়ে হুমকি হবে বিশ্বের জন্য যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি। কারণ আমরা জানি সাইবার জগৎ যত বৃদ্ধি পাচ্ছে তত সিকিউরিটি বা নিরাপত্তা কমা শুরু করছে। তোমাদেরকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এআই প্রতিদিন, আমরা মাস্টার কার্ড চিনি না, ওই যে লেনদেন করি, ট্রানজেকশন করি, মাস্টার কার্ড। সো আমাদের বিশ্বে 800 কোটি লোক বসবাস করি আমরা, যে এই এতগুলো লোকের মধ্যে ট্রানজেকশন হয় প্রায় 2.5 বিলিয়ন পার ডে। অর্থাৎ আমরা মাস্টার কার্ড ব্যবহার করে প্রায় 2.5 বিলিয়ন ট্রানজেকশন প্রতিদিন করি। এই 2.5 বিলিয়ন ট্রানজেকশন চেক করে, সিকিউর ভাবে চেক করে কে জানো? এআই। চিন্তা করা যায়, এআই পার ডে 2.5 বিলিয়ন ট্রানজেকশন চেক করে। আর সে যদি এই ট্রানজেকশনটা চেক না করতো, আমরা মাস্টার কার্ডে যে ট্রানজেকশন করি, কোনো প্রোডাক্ট কিনলে টাকা দেই, তাহলে 1 টাকা এক কোম্পানিকে দিলে আরেক কোম্পানির কাছে চলে যাইতো। হিউজ নাম্বার। এই নিরাপত্তাটা দিচ্ছে হচ্ছে এআই। না হলে হ্যাকাররা কি করতো, এটা হ্যাক করে ট্রানজেকশনটাকে ট্রান্সফার করে নিত এক জায়গা থেকে আরেক জায়গায়। স্যার যদি কেউ স্যার এই এআইটা কি হ্যাক করে দেয়, তবে স্যার এআই তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর মধ্যে চিন্তা করার শক্তি আছে, ওকে যখনই হ্যাক করবে তখন তো বলে দিবে। স্যার আমরা তো জানি স্যার কিছু কোড থাকে স্যার এআই এর ভিতরে, কিছু প্রোগ্রাম থাকে, তবে যদি কোনো হ্যাকার এই প্রোগ্রামগুলোকে স্যার ক্র্যাক করতে পারে, বা স্যার বিভিন্ন যে সেফটি কোড গুলো আছে সেগুলো ক্র্যাক করতে পারে, তাহলে স্যার এটা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না? এআই যে মনে করো, এআই এর তো বেসিক ফরম্যাট হচ্ছে যে এআই নিয়ে কাজ করে, যারা ওই এআই কে চেঞ্জ করে দিবে, সো অথর তো সাথে সাথে বুঝতে পারবে যে আমার এআই হ্যাক। স্যার খুব সহজে যেন হ্যাক না করতে পারে এর জন্য তো ফায়ারওয়াল, তারপরে আরো অ্যান্টিভাইরাস, আরো অনেক প্রযুক্তি রয়েছে। নট অনলি ফায়ারওয়াল, এআই তো হচ্ছে এইখানে আমরা যে এগুলো দেখছি এগুলো হচ্ছে একটা সিম্পল নেটওয়ার্কের জন্য,
সো এআই দের যারা কাজ করে তাদের নেটওয়ার্ক ব্যবস্থাটা তো সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটিতে যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো তারা প্রয়োগ করে, বড় বড় প্রোগ্রামিং, বড় বড় প্রোগ্রামাররা ইউজ করে। এখানে হিউজ পরিমাণ মানে ট্যালেন্টেড ব্যক্তিগুলো কাজ করে থাকে। সো ওই জায়গায় দেখা যায় যে হ্যাক করা বা হ্যাক করার চেষ্টা করলেই নোটিফিকেশন চলে যাওয়া, এই ধরনের কাজগুলো হবে। তবে যে প্রশ্নটা ও করছে, ওর মাথায় এই প্রশ্নটা বুদ্ধিটা আসছে বলেই কিন্তু করছে যে আসলে এআইও তো হ্যাক হতে পারে স্যার, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাক করার একটা স্কিল স্যার, এটাও তো অনেক বড় বিশাল একটা হ্যাঁ হ্যাঁ, সো এটা হতে গেলেও অনেক বড় প্রোগ্রামার হতে হবে। ভাই আমরা কল্পনার জগতে চলে গেছি, তোমাদেরকেও আমি নিয়ে গেছি আমার সাথে করে। আমরা একটু কাম ব্যাক করি। তো আমি যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম এআই এর প্রসঙ্গে, যে 2.5 বিলিয়ন ট্রানজেকশন সিকিউর চেক করে এআই। সো এই জায়গা থেকে ও কত পরিশ্রমী। সো এই 2.5 বিলিয়ন ট্রানজেকশন চেক করার জন্য যদি হিউম্যান বিং কে কাজে লাগাইতে হইতো, তাহলে কি পরিমাণ স্যালারি ব্যয় করতে হইতো আর কত পরিমাণ লোককে এটাতে কাজে লাগাইতে লাগতো। সো এই জন্য কিন্তু মাস্টার কার্ডের ব্যবহার ডে বাই ডে বেশি হয়ে যাচ্ছে, মানে আমরা কার্ডের ব্যবহারটা বেশি করতে পারতেছি এআই এর বদৌলতে। তাহলে কিন্তু এটা ঝামেলা হয়ে যেত, এতগুলো হিউম্যান বিং কে কাজে লাগানো যাইতো না ব্যাংকিং সেক্টরে। সো এটা প্রত্যেকটা সেক্টরেই আসবে। এটা তোমরা যদি এখন আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করো, যদিও 9-10-এ এখন তোমরা পড়াশোনা করবা সাবজেক্টিভ, আরো পরে এটা নিয়ে চিন্তা করবা, তারপরেও তোমাদের কাছে চলে আসবে সব আস্তে আস্তে, এবং তোমরা এটা রিসিভ করতে পারবা। তবে সময় অপচয় করবা না। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা আদার্স টিকটক এই বিষয়গুলোতে সময় অপচয় না করে গবেষণা রিলেটেড কাজ করবা। এই যে প্রশ্ন করলো এআই হ্যাক হতে পারে, তো এইরকম টাইপের চিন্তা করবা, এইরকম টাইপের চিন্তা করে সলিউশন হয়ে বের করবা। হ্যাঁ, তোমাকে অনেক কিছু জানতে হবে। তোমাকে সৃষ্টিকর্তা পাঠাই দিছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকার জন্য না। তুমি কতখানি করতে পারো, যতখানি প্রয়োজন, যতখানি করতে পারো ততখানি করো। তুমি শুধু নিজের জন্য না, মানুষের জন্য কাজ করো। তোমার অনেক টাকা ইনকাম করার ক্ষমতা দিছে আল্লাহ, তুমি ইনকাম করো, অন্যকে সহযোগিতা করো। তুমি শুধু নিজে চলবা, নিজে বাড়ি করবা, নিজে গাড়ি করবা, শেষ, এটা না। একবারই তো দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তোমাকে। তুমি যতখানি করতে চেষ্টা করো, তোমার জ্ঞান, তোমার ব্রেনকে কাজে লাগে, তুমি যতদূর যেতে চাও ততদূর যাও, একটা গণ্ডির মধ্যে থাকিও না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা নেটওয়ার্কের নিরাপত্তায় আসছি। সো এইটা আমি আরেকটা তোমাদেরকে টাচ দেই এর কাছাকাছি। সেটা হচ্ছে যে আজ থেকে 10 বছর বা 5 বছর পর জব সেক্টরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেক্টর দাঁড়াবে, বা সবচেয়ে ডিমান্ডেবল একটা সেক্টর হবে, সেটা হচ্ছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে। কারণ সারা জগৎ বা পুরা বিশ্বটা যখন সাইবারে ভরে যাবে, তখন এটা নিরাপত্তা এত বেশি দরকার হবে যে যারা এটা নিরাপত্তা দিতে পারবে তাদেরকে হিউজ পরিমাণ, এটা অর্থনৈতিকভাবে বিবেচনা করা যায় না, হিউজ পরিমাণ স্যালারি দিয়ে তাদেরকে নেওয়া হবে যারা এই সিকিউরিটি সম্পর্কে ভালো জ্ঞান রাখবে। যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, তার মানে সিকিউরিটি নাই ভালো, এক্সপার্ট নাই ভালো। তারপরে আমরা যে এক্সপার্ট নেই, বাইরের দেশের কাউকে ভাড়া অনেক টাকা দিয়ে, হ্যাঁ 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকা স্যালারি দিয়ে রাখি, তাও সে বিদেশ থেকে অনলাইনে কাজ করে দেয়, দেশে আসে না। ব্যাপারটা এরকম। তো ওই সিকিউরিটি লেভেলে যারা খুব এক্সপার্ট হবে, হাই এক্সপার্ট হবে, তাদের ডিমান্ড কিন্তু এখন থেকেই চলমান। সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালো করে জানতে হবে তোমাদের। যাই হোক, এখানে নেটওয়ার্কের নিরাপত্তা হিসেবে মাত্র 3টা জিনিসের কথা দেওয়া আছে। ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্কের অদৃশ্য একটা নেটওয়ার্ক, অদৃশ্য একটা মানে এটা কি বলবো, ডোর বলবো, যে নেটওয়ার্কের ক্ষেত্রে নেটওয়ার্কের নিরাপত্তা দিয়ে থাকে। তারপরে এনক্রিপশন ডাটাতে প্রয়োগ করা যায়, অর্থাৎ কোনো একটা ডাটাকে এনক্রিপ্ট করে রাখলে সহজে ওটাতে ক্লিক করার পর ওপেন হবে না, অর্থাৎ এটাকে ডিক্রিপ্ট করার প্রয়োজন হবে। অর্থাৎ যে দিয়ে রাখবে সে এটার ম্যান্ডেটরি পাসওয়ার্ড জানবে বা ক্যাপচা জানবে। এরপরে সে অ্যান্টিভাইরাস সম্পর্কে ছোটবেলা থেকে তোমরা জানো যে আমাদের ডিভাইসকে নিরাপদ রাখতে হলে, কারণ আমাদের ডিভাইসে যদি আমরা পেনড্রাইভও ইউজ না করি, কোনো ডিভাইসের সাথে ডিভাইসের কানেকশনও না দেই, কিন্তু নেটওয়ার্ক থাকলে তো কানেকশন দিতেই হবে। তো যদিও আমি এককভাবে একটা ল্যাপটপ ইউজ করে থাকি, তবুও আমার অ্যান্টিভাইরাস দরকার, কারণ আমি যখন ইন্টারনেট কানেক্টিভিটি দিব তখন আমি একটা নেটওয়ার্কের মধ্যে চলে গেলাম, তখন আমি যে কোনো ওয়েবসাইটে গেলে বা যে কোনো একটা ইউটিউবের পেজে গেলেও আমার ওখান থেকে ভাইরাস অ্যাটাক করতে পারে আমার কম্পিউটারে, তাই আমার অ্যান্টিভাইরাস ইউজ করা দরকার। এখানে খুব সিলি বিষয়গুলো দেওয়া আছে, খুব সিম্পল বিষয়গুলো দেওয়া আছে, আশা করা যায় তোমরা বুঝছো। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে
আমি একটা ইন্ডিয়ার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্টের একটা পডকাস্টে দেখেছিলাম, উনি বলেছিলেন চায়না নাকি 105 কিউবিট পর্যন্ত কোয়ান্টাম কম্পিউটারে চলে গিয়েছে। ওইটার ক্ষেত্রে নাকি এই সাইবার সিকিউরিটির যে ফায়ারওয়াল, তারপরে অ্যান্টিভাইরাস বা যেগুলা এনক্রিপশন আছে সব ভেঙে তারপর এই যে ট্রানজেকশন এগুলাও নিজেদের ইচ্ছা মতো কোয়ান্টাম কম্পিউটিং করে নাকি এরকম সব সিকিউরিটি ধ্বংস করে ফেলছে, এরকম একটা। আচ্ছা, কোয়ান্টাম যেটা আছে, কোয়ান্টাম নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, আমাদের এই সিকিউরিটি গুলো কাজে লাগবে না এক কথায়। যদিও আমি ওইটা সম্পর্কে খুব ট্যালেন্ট না, তারপরে আমি তোমাকে একটা বেসিক আইডিয়া দিই। কোয়ান্টামের ক্ষেত্রে কি হয়, ওরা কিউবিট নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা যত নেটওয়ার্ক আছে এখন পর্যন্ত সবগুলো নেটওয়ার্ক কিন্তু বিট নিয়ে কাজ করি। বিট মানে কি, 0 1, এগুলো নিয়ে কাজ করি। আর কিউবিট হচ্ছে 0 1 এরও অপোজিট ভার্সন, মানে কাছাকাছি বাট 0 1 না। কেমন একটা ব্যাপার, যেমন মনে করো আমি এক্সাম্পল দিই, একটা বাস্তব এক্সাম্পল দিই, মানে ইয়ার জন্য, কিউবিটের জন্য বাস্তব এক্সাম্পল এমন হতে পারে যেমন আমাদের পরিবেশের সাথে যায় এরকমটা। যেমন মনে করো লাইট, আমি লাইটের সুইচ দিলাম, এটা হচ্ছে 1, লাইটের সুইচ অফ করলাম, এটা হচ্ছে 0। তাহলে 0টাও হচ্ছে আমার নেটওয়ার্ক ডাটা পাঠানোর জন্য, 1টাও হচ্ছে আমার নেটওয়ার্ক। এই যে যত নেটওয়ার্ক পড়লাম 0 1 এর মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। তাহলে কিউবিট কোনটা, 0 একটা বিট তো, তাহলে কিউবিট কোনটা, 0 তো হচ্ছে বিট, 1 ও হচ্ছে বিট, তাহলে কিউবিট কোনটা, কিউবিট হচ্ছে রেগুলেটর। কিন্তু তুমি 0 দিছো তার মানে ফ্যান অফ, তুমি 1 দিছো ফ্যান অন হইছে, কিন্তু রেগুলেটর আবার নির্ভর করতেছে। রেগুলেটর যদি আমি 0 বানাই দিই, এপাশে 1 দেওয়ার ফলেও কিন্তু ফ্যান অফ থাকবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, But- এখন এটা সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত পড়িও, তাহলে এটা সম্পর্কে বলবো যে কেন এগুলো পাসওয়ার্ড জীবনে কাজে লাগবে না ওইখানে। আসলে ওইখানে এগুলা পাসওয়ার্ড পাত্তা পাবে না তেমন একটা। বাইরে এটা বড় বিষয়, তোমরা আরো বড় হও, আরো ভালো জানবা এটা। নেটওয়ার্কের চ্যালেঞ্জ গুলো আমরা দেখি। উচ্চ খরচ প্রয়োজন হবে, স্বাভাবিক ব্যাপার। নেটওয়ার্কের ব্যর্থতা থাকবে, কানেকশন দিতে, এটা দিতে থাকবে, এগুলো ছোটখাটো চ্যালেঞ্জ। এগুলো স্কেলেবিলিটি থাকবেই, আমরা ছোট আকারটাকে বড় করতে চাই, বড় আকারটাকে ছোট করতে চাই, এই ধরনের ইয়ে থাকবে। নিরাপত্তা ঝুঁকি তো থাকবেই, যদি আমরা ভালোভাবে মেনটেন না করি সিকিউরিটি লেভেলটা, নিরাপত্তা ঝুঁকি থাকবে, এটা একটা চ্যালেঞ্জ থাকতে পারে। কনফিগারেশনের সেটিং এ আমাদের চ্যালেঞ্জ থাকতে হবে। সো একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে এই ছোটখাটো চ্যালেঞ্জ গুলো থাকতে হবে। এই চ্যালেঞ্জ গুলো অতিক্রম বা ওভারকাম করে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। তোমরা কি করবা, তোমরা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানে যে আইসিটি ল্যাব থাকে, এই আইসিটি ল্যাবে তোমরা কি করবা, 3-4টা কম্পিউটার নিয়ে আইসিটি টিচারের মাধ্যমে তোমরা একটা নেটওয়ার্ক একদিন নিজের হাতে তৈরি করবা, কানেকশন দিয়ে, কেবল দিয়ে। ওয়্যারলেস সিস্টেম না করো, কেবল সিস্টেম দিয়ে একটা কানেকশন দিবা। ওই কেবল সিস্টেম দিয়ে কানেকশন দিতে কি কি লাগে, কোথায় কানেকশন দিতে হচ্ছে, এইভাবে কিভাবে তথ্য শেয়ার করা যায় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এটা একবার একটু প্র্যাকটিক্যাল দেখবা, তাহলে মনে হবে তোমার লাইফে এটা আর ভুলবা না। হ্যাঁ, এই জায়গাটা একটু কাজ করবা, তাহলে তোমাদের লাইফে মোটামুটি নেটওয়ার্কিং সিস্টেমটা অনেকটা চোখে সবসময় ভাসবে। যাই হোক, চ্যালেঞ্জের পরে আমরা আসি আমাদের কম্পিউটারের নেটওয়ার্কের ভবিষ্যতে এখানে আছে 5G 6G, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসুক আমাদের দেশে। কৃত্রিম বুদ্ধিমত্তা নেটওয়ার্ক, এআই, এটা অলরেডি চলে আসছে, এআই বেস নেটওয়ার্ক। ক্লাউড নেটওয়ার্কের ক্লাউড পার্টটা আমরা অবশ্যই জানি, হ্যাঁ, যে সেবা গ্রহণ করা এই নেটওয়ার্কে। কোয়ান্টাম নেটওয়ার্ক, অলরেডি একজনের কাছে যে আমি তথ্যটা পেলাম, কোয়ান্টাম কথাটা, এটাই হচ্ছে এটা কোয়ান্টাম নেটওয়ার্ক, যেটা কিউবিট আকারে তথ্য আদান প্রদান করে। এখানে তথ্য দেখার মতো বাইরের কারো শক্তি থাকে না। অর্থাৎ তথ্য থাকে একরকম, যখন কেউ এটা নিয়ে নেয়, যখন এটা কেউ হ্যাক করে নিয়ে পড়তে যায় বা রিড করতে চায় বা ওপেন করতে চায়, তখন ওই তথ্যটা আবার অন্যরকম তথ্য হয়ে যায়। পরে ছিল এ, যখন কেউ হ্যাক করে নিয়ে নেয় ওটা হয়ে যায় ডি। তার মানে আসল তথ্য এই নেটওয়ার্ক থেকে পাওয়া ভেরি ডিফিকাল্ট। স্যার এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আমি বুঝি নাই, কেউ কিছু বললা? স্যার আমরা যখন একটা মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন নামে একটা ফিচার শুনেছি স্যার, এই বিষয়ে যে তথ্য লিক হয় না। হ্যাঁ, ইনক্রিপ্ট। জি স্যার। হ্যাঁ, ইনক্রিপ্ট হচ্ছে, এটার একটু আইডিয়া দিই তোমাকে। প্লেন টেক্সট অবশ্যই। আর একটা হচ্ছে সাইফার টেক্সট। আমি একটু বলি, যদিও এটা তোমাদের সিলেবাসে নাই। প্লেন টেক্সট আর সাইফার টেক্সট। প্লেন টেক্সট হচ্ছে তুমি একটা ছবি তুললা, ধরো তোমার আম্মুর, মায়ের ছবি আমরা ফোনে রাখতে ভালোবাসি সবাই। সো মায়ের একটা ছবি তুললা,
এই ছবিটা ওপেন, যে কেউ আমার ফোন ইউজ করলে ছবিটা দেখতে পারে। আমি যদি এটাকে ইনক্রিপ্ট করি, এটা হয়ে যাবে, এই প্লেন টেক্সটটা হয়ে যাবে সাইফার টেক্সট, তখন এটা কেউ দেখতে পাবে না। সো এই ব্যাপারটা হচ্ছে ইনক্রিপ্টের আবার অনেকগুলো অপশন আছে। একটা জেনারেল পাসওয়ার্ড দেওয়া যায়, আর একটা আছে একটা পাসওয়ার্ড দিলাম, যে আমি দিলাম ABCD, ওখানে হয়ে যাবে 4 অক্ষর পর পর, অর্থাৎ A এরটা হবে 4 অক্ষর পর যেটা E, B এরটা হবে 4 অক্ষর পর যেটা এটা, এরকম টাইপের। ওইটা ওই কোয়ান্টাম নেটওয়ার্কটা ও আবার জেনারেট করে। এখানে তো আমি একটা দিয়ে রাখলাম, এ থাকলে 4 অক্ষর পর ওটা হবে, আর কোয়ান্টাম নেটওয়ার্কে হচ্ছে ও জেনারেট করে। আমি একটা ডকুমেন্ট কিউবিট আকারে রাখছি, ওটা কেউ পাওয়ার পর ওটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ইন জেনারেলি জেনারেট করে, আমাদের ওটা দিতে হয় না। ব্যাপারটা বোঝা গেছে যে কোশ্চেন করছো আব্বাজান? জি স্যার, স্যার একবারে অসম্ভব হয়ে যায় স্যার একবারে। এইটাই। আচ্ছা যাই হোক, এরপরে আসি আমরা ইন্টারনেট অফ থিংস। এটা তোমরা যারা ঢাকায় বাসা, সেটা তোমরা এটা খুব ভালো করে জানো। ইন্টারনেট অফ থিংস আমরা জানি যে ঢাকায় অনেক বাসায় এখন আইওটির ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে আইওটি হচ্ছে তোমাদের বাসায় যে ঘরে যে জিনিসপত্রগুলো আছে, যেমন ফ্রিজ, এসি, ফ্যান, এরা হচ্ছে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে। আইওটি মানে হচ্ছে অর্থাৎ ফ্যান, হ্যাঁ ফ্যান, ফ্রিজ, তারপরে এরা নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে। যেমন সেন্সর দিয়ে কাজ করে, তুমি ঘরে ঢুকলা, লাইট জ্বললো, তুমি চলে গেলা, লাইট অফ হয়ে গেল। সো এটা হচ্ছে আইওটি ডিপেন্ডেন্ট ঘর। সো এই রকম কাজগুলো করে, অর্থাৎ আমাদের সেভিং হয় এবং যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে, ও অটোমেটিকলি জেনারেট করে এই আইওটি থিং, ইন্টারনেট অফ থিংস। এগুলো সম্পর্কে বিশদ আলোচনা নাই, আমি বেসিক কনসেপ্ট গুলো তোমাদেরকে দিয়ে দিলাম। শুধু এটা বলছে যে কম্পিউটার নেটওয়ার্কের ভবিষ্যৎ, তবে ভবিষ্যৎ বলতে এটা কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই বাংলাদেশে আইওটির ব্যবহার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিদেশে অনেক আগেই শুরু হয়ে গেছে। সো এই জায়গাগুলো তোমরা ভালো করে পড়লে, ভালো করে জানলে এখান থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারবা ইনশাল্লাহ। সো টপিক শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা বেশ সময় নিলাম, 1 ঘন্টা সময় আমাদের হয়ে গেল। সো এর মধ্যে আমাদের এখানে আছে অনেক পার্টিসিপেন্ট, বেড়ে গেছে তো। হ্যাঁ, প্রায় 70 জন চলে আসছে ভাই। তো আমরা শেষ করব। এর মধ্যে যদি কেউ কোনো পরামর্শ থাকে, কারো কোনো গল্প থাকে, কারো কোনো হিস্ট্রি থাকে আইসিটি বিষয়ে, তারপরে ইউনিক কেউ কিছু যদি আমাদের জানাতে চাও কোনো বিষয়ে, তাহলে স্বপরিণতভাবে আমাদের জানাতে পারো। আমি আর তোমাদের সাথে থাকবো হচ্ছে 5 মিনিট। সাকিব কিছু বলবে আমাদের? আমি একটা বিষয় একটু জানতে চাই স্যার। হ্যাঁ, কে কথা বলতেছে আমি বুঝতে পারতেছি না, বলে দাও। স্যার আমি বলতে চাচ্ছি যে আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো বাবা, দেখি আমরা চেষ্টা করব, যে জানি সেই বলবো। স্যার সাইবার সিকিউরিটি নেক্সট ফিউচার হিসাবে আমি যা দেখছিলাম এই কয়েকদিন আপনার বিভিন্ন বাইরে পডকাস্ট দেন, আপনার রিসার্চের মধ্যে দেখতেছিলাম যে ব্লকচেন টেকনোলজিটা অনেক বেশি বুম করতেছে, and এটা নাকি আপনার যে ওই যে আমরা যে হ্যাকিং এর যে রিস্ক গুলো নিয়ে কথা বললাম কিছুক্ষণ আগে, এগুলো একদম ভ্যানিশ করে ফেলবে। তো আচ্ছা, এটাই কিভাবে কাজ করবে বা কি আসল বিষয়, এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম স্যার। না, আমি এই ব্যাপারটা যে একবারে সিকিউরিটি সিস্টেমটাকে ভেনিশ করে ফেলবে, এই ব্যাপারটা সম্পর্কে আমি একবারে জানি না। এরকম কোনো ঘটনা আমি শুনিনি যে আসলে সিকিউরিটি সিস্টেমটাকে একবারে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে আমাকেও আগে পড়তে হবে বিষয়টা। মিন্স আমি বলতে চাচ্ছি না যে ধ্বংস করে দিবে, আমি বলতে চাচ্ছি যে এটা আরো অ্যাডভান্স করে ফেলবে আর কি, যেটা দেখলাম বিভিন্ন এটা পডকাস্টের মাধ্যমে। ব্লকচেন কেন লাগে? এটা তো হচ্ছে তোমার রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রোবোটিক্স সিস্টেম, এটাই তো তোমার অনেক পাসওয়ার্ড সিস্টেমকে ইয়া করতে পারবে। কারণ তুমি বলো যে ক্যাপচার আগে আমরা পাসওয়ার্ড দিতাম হচ্ছে ABCD দিয়ে, সাপোজ মনে করো। এখন একটা রোবট বা একটা রোবোটিক্স এর পার্ট যদি 1 সেকেন্ডে কয়েক বিলিয়ন পাসওয়ার্ড তৈরি করতে পারে, তাহলে সাপোজ মনে করো তুমি তোমার ইমেইলে একটা পাসওয়ার্ড দিছো, সেটা A থেকে Z পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে। সো একটা রোবট যদি কয়েক বিলিয়ন বিলিয়ন 1 সেকেন্ডে পাসওয়ার্ড দিতে পারে, তাহলে ও যদি একটা দিন পরিশ্রম করে, তাহলে দুনিয়ার পৃথিবীর সব পাসওয়ার্ড A থেকে Z দিয়ে যতগুলো হয় ও তো দিতে পারবে। সো ওই জায়গায় কিন্তু তোমার ইমেল হ্যাক। সো পরবর্তীতে কি আসলো? ক্যাপচা আসলো, আমরা ক্যাপচা দেওয়া শুরু করলাম, বা এই টাইপের এই যে আমরা ডে বাই ডে
মানে আমাদের সিকিউরিটি লেভেল কমতেছে, আমরা আবার স্ট্রং হচ্ছি, সিকিউরিটি লেভেল কমতেছে, আমরা আবার স্ট্রং হচ্ছি। মানে কালের পরিবর্তে আর হিউম্যান বিং এর আর কি সফলতা আস্তে আস্তে নতুন নতুন লেয়ার সৃষ্টি হতেছে আর কি। হ্যাঁ, মানে এই যে রাকিবুল যেটা বলতেছে যে যে জায়গাটাতে আমাদের এসে ধাক্কা লাগবে ওই জায়গাটায় আমরা আবার ঘুরে দাঁড়াবে প্রযুক্তি, আবার ওটাকে স্ট্রং করার একটা সিস্টেম বের হবে। এই মানে শেষ বা ফিনিশ এই টাইপের কোনো কিছু। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আমাদের গুগল কিংবা মাইক্রোসফট একটা আর কি বলে তো যে আমাদের যদি যে কোনো একটা ত্রুটি তোমরা খুঁজে বের করতে পারো কিংবা হ্যাক করতে পারো, তোমাদের আমরা হায়ার স্যালারি দিয়ে আমাদের জবে নিয়ে নেব। মানে তারাও চায় যে তোমরা তাদের ভুলটা ধরাই দাও যাতে তারা ওটা। রাইট রাইট রাইট, এই তো। আচ্ছা, আরো আরো কারো কোনো পরামর্শ? আমরা শিখি, আমরা এভাবে শিখবো। হ্যাঁ, আমি আর 3 মিনিট সময় দিব, 32 বাজে 35-এ বের হবো। সাইবার সিকিউরিটির কারণে স্যার কোন সেক্টরটা ভবিষ্যতে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হবে? ইকোনমিক সেক্টর স্যার নাকি অন্য কিছু? এটা এটা সাধারণত হচ্ছে যারা ফিলোসফার তারা ভালো বলতে পারবে, যারা গবেষণা করে তারা ভালো বলতে পারবে। তবে যে কোনো সেক্টরেই কিন্তু হুমকির মুখে পড়বে। হ্যাঁ, ইকোনমিক্স বলো। সেগুলা স্যার চালাবেই তো মানুষ। এখন মানুষের যদি তথ্য সব চলে যায় তাহলে কি হবে? যে কোনো বিষয়ে হুমকির মুখে পড়তে পারে। হ্যাঁ, পরিবেশগত দিক থেকে, তারপরে ইকোনমিক্যাল দিক থেকে। এখন আমরা আসলে কোন জায়গাতে যাচ্ছি আগামী 10 বছরের মধ্যে, এটা আসলে বলাও মুশকিল যে জগৎটা আসতেছে। তোমরা যদি হয়তোবা তোমাদের গার্ডিয়ান লেভেলরা এআই এর সাথে অতটা সম্পৃক্ত না, বা আমি যতদূর জানি আমাদের এই জেনারেশন কিন্তু এআই এর সাথে বেশ সম্পর্কযুক্ত। তোমরা যদি একটু এআই নিয়ে দেখো যে আসলে আমরা তো সবই পাচ্ছি প্রায়, আরো যদি এই যে পাওয়ারটা পাচ্ছি এটা যদি আরো বাস্তবে রূপদান করে এআই, তার মানে কত ভয়ঙ্কর হচ্ছে। বাকিটা দেখা যাক। স্যার হ্যালো। মুকিত, জি স্যার, আমরা যখন মানে আপনি ম্যাশ যখন পড়িয়ে গিয়েছেন সেখানে একটা সূত্র ছিল n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমার এখানে কোয়েশ্চেন হচ্ছে n মানে n আর এই n এর মানে ইয়াটা কি? এন মানে হচ্ছে নাম্বার অফ কম্পিউটার, এটাকে কম্পিউটারের ভাষায় বলে নোড। মানে নাম্বার অফ কম্পিউটার যে প্রশ্ন দিয়েছেন এই যে n n ম্যাশ ম্যাশে যে 10টি কম্পিউটার সংযোগ থাকলে কয়টি তার থাকে ওইখানে। মুকিত, আমি বলি, তুমি মনোযোগ দিয়ে একটু শোনো। এখানে একটা সূত্র আছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ যদি কম্পিউটার সংখ্যা থাকে 10টা তাহলে তারের সংখ্যা কয়টা? তাহলে n এর মান ধরো 10, তাহলে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2। কারণ n ইন্টু n মাইনাস 1, n মানে 10 আর n মাইনাস 1 মানে 10 মাইনাস 1 9। তাহলে n 10 ইন্টু 9, 9 10 90 ডিভাইডেড বাই 2, তাহলে 90 ভাগ 2 45। তার মানে কম্পিউটারের সংখ্যা থাকে যদি 10টা তাহলে কেবলের সংখ্যা হবে 45। আমি কি বুঝতে পারছি মুকিত? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তো কিন্তু স্যার কম্বিনেশনের একটা স্যার একটা সূত্র দিয়ে কোশ্চেন ছিল। NC 2 দিলে সরাসরি স্যার চলে আসে। বুঝি নাই, কেউ কিছু বললো মনে হয় একসাথে। কম্বিনেশনের যে স্যার সূত্রটা আছে NCR, ওইখানে স্যার আর এর জায়গায় 2 আর n এর জায়গায় যে কোনোটা মান বসাইলেও সেম স্যার মান চলে আসে। চলে আসে, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সূত্র। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা আছে। স্যার তাহলে কোয়ান্টামের কোনো এক্সাম্পল আছে? কোয়ান্টাম নেটওয়ার্কের কোয়ান্টাম নেটওয়ার্কের কোনো এক্সাম্পল আছে? ওই তো এক্সাম্পলটা বললাম, কিউবিট আকারে ডাটা পাস করে। একটা এক্সাম্পল দিয়ে দিলাম তো, ফ্যানের সুইচ দিয়ে দিছি একটা এক্সাম্পল। আচ্ছা স্যার ভবিষ্যতে স্যার আমাদের এজিআই আসবে। এজিআই যখন আসবে তা আমরা বর্তমানে ক্যাপচা ফিল করি স্যার, বিভিন্ন প্রকার ইমেজ ক্যাপচা, যেখানে স্যার বিভিন্ন প্রকার বস্তু সিলেক্ট করতে হয়। স্যার আমরা জানি যে স্যার যখন এজিআই আসবে তখন স্যার সেটা নিজেদের মতো করে চিন্তা করতে পারবে, এবং স্যার আশা করা যায় স্যার এজিআই স্যার ইমেজ ক্যাপচা গুলো ফিল আপ করে ফেলতে পারবে। স্যার সেক্ষেত্রে আমাদের কি ক্যাপচা ভবিষ্যতে আবার আসতে পারে, বা স্যার এই ক্ষেত্রে কি এটা আমি জানি না কোন ক্যাপচা আসবে। হ্যাঁ, এটা আমি কিভাবে বলবো বলো? মানে স্যার এটা একটু বলতে চাচ্ছে যে আপনি ভবিষ্যৎবাণী করে দেন। না 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 না, তোমাদের কোশ্চেন গুলা মজা, বুঝছো? এই যে জানার আগ্রহ না, এটাই বিশাল ব্যাপার।
যে ভবিষ্যতে আমাদের এই যে ক্যাপচাও যদি আমরা রিড করতে পারি বা পারতি, তাহলে ভবিষ্যতে আরো কি স্ট্রং জিনিস আসতে পারে যেটা দিয়ে আমাদের কন্টিনিউ করা যাবে। আসলে এই বিষয়গুলো আমি তোমরাও যেমন চিন্তা করো, আমারও মাঝে মাঝে চিন্তা হয় এবং এটা অনেকেরই চিন্তা হয়। পৃথিবীর একটাই রুল, সমস্যা থাকলে হয়তো তার সমাধান আছে। এটাই একটা কথা, যে যে কোনো সমস্যা আমরা যে ফেস করব, এটার আবার সমস্যা হবে, আপডেট আসবে, দেখা যাক। আর তোমরা আবার এইগুলো চিন্তা করতে যে আবার বোর্ড বই পড়া বাদ দিও না। আমাদের তোমরা 9-10 তোমাদের একটা রেজাল্ট তৈরি করতে হবে, যে দীর্ঘ 12-13 বছর থেকে পড়াশোনা করে ফার্স্ট পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবা, এসএসসি পরীক্ষায়। সো এই জায়গাটা যেন ভালো হয়, এই জায়গাটা মেনটেন করতে হবে। আমার পাশাপাশি